সন্ধ্যায় অফিস শেষ করে সাজ্জাদ যখন বাসায় প্রবেশ করলো, তখন সামিয়া সাজ্জাদকে দেখতে পেয়ে দৌড়ে এসে দাঁড়ালো। সামিয়ার দিকে চোখ মেলে তাকাতেই সামিয়া নিজের হাত দিয়ে সাজ্জাদকে ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বলল, তোকে কত বিশ্বাস করেছিলাম আর তুই। অবশেষে সামিয়াকে নিজের বাবা মায়ের হাতে তুলে দিতে পারলাম। আমার কাছ থেকে সমস্যা তৈরি হয়েছিল, আমি শেষ করলাম। এখন শুধু মারুফের ব্যবস্থা করতে পারলে সামিয়াকে নিয়ে কোনো সমস্যা হবে না। মারুফের কথা মনে হতেই সাজ্জাদ বিছানা থেকে নিচে নেমে রুম থেকে বের হয়ে নিচতলায় উকি দিয়ে দেখলো ম্যানেজার সাহেব আছে কিনা। হ্যাঁ, ম্যানেজার সাহেব দরজার কাছে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ কোনো প্রকার দেরি না করে ম্যানেজারের কাছে গিয়ে তাকে বাড়ির বাগানে নিয়ে গেল। এরকম আচমকাভাবে ম্যানেজারকে নিয়ে এসেছে দেখে ম্যানেজার বলা শুরু করলেন, কি হয়েছে, আমাকে এভাবে নিয়ে এলেন কেন? আপনার কাছে একটা কথা জানতে এসেছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? মারুফের খবর কি? মারুফকে জেলে বন্দি করে রাখা হয়েছে, দুদিন পর কোর্টে চালান করা হবে, ওর ফাঁসি হবে। কাজটা কি মারুফ একা করেছে নাকি আরও কেউ ছিল? মারুফের সাথে আরও 3জন ছিল, সব মিলিয়ে ওরা 4জন ছিল। আমি ওদের সাথে দেখা করতে চাই। হ্যাঁ চলুন। তারপর ম্যানেজার সাজ্জাদকে নিয়ে জেলখানায় এলো, যেখানে মারুফ সহ ওর বন্ধুদের বন্দি করা হয়েছে। কনস্টেবলের সাহায্য নিয়ে মারুফের সাথে দেখা করানোর ব্যবস্থা করা হলো। সাজ্জাদের সামনে চেয়ারে বাঁধা অবস্থায় মারুফকে বসিয়ে রাখা হয়েছে। মাঝখানে একটা টেবিল, দুপাশে দুজন বসে আছে, এক পাশে মারুফ, অন্য পাশে সাজ্জাদ। ম্যানেজার সাহেব সাজ্জাদের পাশে দাঁড়িয়ে আছে। কি রে, তোর এত খাতির করলাম তাও তোর শিক্ষা হলো না? মারুফের এমন কথা শুনে সাজ্জাদ হাসতে লাগলো। হাসতে থাকার উপরেই বলল, তুই আমার কোনো ক্ষতিই করতে পারিসনি, উল্টে তোর লাইফ শেষ করে দিব। ক্ষতি করিনি, তোর স্বামীকে পাঠিয়ে দিয়েছি অন্য একটা দেশে, তোর ওকে খুঁজতে সারাটা জীবন চলে যাবে। এই কথা শুনে সাজ্জাদ আর ম্যানেজার হাসতে লাগলো। ওদের দুজনের হাসি দেখে মারুফ বলল, পাগল হয়ে গিয়েছিস নাকি? এভাবে হাসছিস কেন? তোর কথা শুনে হাসি পাচ্ছে। কি বলেছিলি? সামিয়াকে খুঁজে পাবো না? আরে সামিয়াকে তো অনেক আগেই পেয়ে গেছি, আজকে তাকে বাসায় নিয়ে এসেছি, আর তুই বলছিস ওকে খুঁজতে সারা জীবন লেগে যাবে? সাজ্জাদের কথা শুনে মারুফ অনেকটা অবাক হয়ে গেল। এত সহজে সামিয়াকে পেয়ে যাবে সেটা ভাবতে পারিনি। মারুফের বলার মতো আর কিছু নেই। প্রথমে খুব গরম হয়ে কথা বললেও এখন আর কিছু বলতে পারছে না। কি হয়েছে, এরকম চুপ হয়ে আছিস কেন? অবশ্য 2 দিন পর তোকে পুরোপুরি চুপ হয়ে যেতে হবে, হাতে চাইলেও কোনো কথা বলতে পারবি না। তা এখন থেকে চুপ থেকে হয়ে থাকার অভ্যাস করে না। কথাটা শেষ করে মারুফের গালে একটা থাপ্পড় দিল সাজ্জাদ। থাপ্পড় খেয়েও মারুফ কিছু বলল না, মাথা নিচু করে বসে থাকলো। কথা বলার সময় শেষ হয়ে গেছে, তাই সাজ্জাদ এবং ম্যানেজার জেলখানা থেকে বের হয়ে গাড়ির কাছে এসে, আঙ্কেল কি মারুফের বিষয়ে জানে? হ্যাঁ, মারুফকে আটক করার পর সর্বপ্রথম মালিককে জানানো হয়েছে। তবে স্বামীর কথা পরে জানতে পেরেছিল দেখে সেটা আমাকে বলেছিল, এবং সেটা জানার সাথে সাথে আমি আপনাকে বলেছি। সাজ্জাদ কথার কোনো উত্তর না দিয়ে গাড়িতে বসে পড়ল। ম্যানেজার গাড়ির ড্রাইভিং সিটে বসে সাজ্জাদকে বলল, কোথায় যাবেন? বাসায় নিয়ে চলুন, আজকে সারাদিন বিশ্রাম করব, শরীরটা অনেক ক্লান্ত। আচ্ছা। ম্যানেজার সাজ্জাদকে বাসায় নামিয়ে দিয়ে সে নিজের বাসায় চলে গেল। ম্যানেজার চলে যাওয়ার পর সাজ্জাদ বাসার ভিতরে প্রবেশ করে দেখে স্বামী এখনও বাবা মায়ের সাথে গল্প করছে। সাজ্জাদ এই সিনটা দেখে মুচকে একটা হাসি দিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। এমন সময় অফিসের একটা কাগজের কথা মনে পড়ে গেল, এবং সেই কাগজটা সাজ্জাদের আগে ব্যাগের ভিতরে ছিল। খাটের নিচ থেকে সে ব্যাগটা খুঁজে বের করে কাগজটা খুঁজছিল, এমন সময় বাটন ফোনটা সামনে চলে আসে। অনেকদিন পর ফোনটাকে দেখে পেয়ে সাজ্জাদ হাতে নিল চালু করার জন্য। বাটনে ক্লিক করলো কিন্তু চালু হলো না, বোধহয় চার্জ নেই। তাই ফোনটা চার্জে লাগিয়ে আবার কাগজটা খুঁজতে লাগলো। কাগজটা ছিল অফিসের জরুরি ফাইলে। লন্ডনে যাওয়ার আগে এটা নিজের ব্যাগে রেখে গিয়েছিল, কালকে অফিসে গিয়ে এটা ম্যানেজারকে দিতে হবে। এর ভেতর অনেক কিছুর হিসাব আছে। কাগজটা নিয়ে অফিসের ব্যাগের ভিতর রেখে দিল, তারপর বিছানায় শুয়ে পড়ল ঘুমানোর জন্য। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেল জানতেই পারল না। ঘুম ভাঙল সন্ধ্যায়। তাই বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে বাইরে বের হলো একটু হাঁটাহাঁটি করতে। হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে ডিনার করে আবার ঘুমিয়ে গেল। সেদিনে সারাদিন এভাবেই কেটে গেল। পরের দিন সকাল ঘুম ভাঙলো সামিয়ার ডাকে। সামিয়া ভার্সিটি যাওয়ার জন্য ডাকছে, তাই সাজ্জাদ ঘুম থেকে উঠে সকালের কাজগুলো করে সামিয়াকে নিয়ে ভার্সিটি চলে এলো। সামিয়া ভার্সিটির ক্যাম্পাস দিয়ে হাঁটাহাঁটি করছে। সামিয়ার সাথে সাজ্জাদও আছে। ভার্সিটির সবাই সামিয়াকে দেখে তাকিয়ে একটা কথা ভাবছে।
মরা মানুষ জীবিত হলো কিভাবে? সাজ্জাদ সামিয়াকে নিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল, তখন ইরা এসে তাদের পথ আটকে দাঁড়ায় এবং সামিয়াকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তুমি কে? তোমাকে একদম সামিয়ার মতো দেখতে। ওর যমজ বোন নাকি? ইরার কথা শুনে সামিয়া হাসতে হাসতে বলল, আমার কোনো জমজ বোন নেই, আর আমি সামিয়ার মতো দেখতে নই, আমি নিজেই সামিয়া। তুমি সামিয়া হলে সেদিন মারা গিয়েছিল কে? সে বিষয়ে আমি জানি না, সাজ্জাদ বলতে পারবে। ইরা সাজ্জাদের দিকে তাকালো নিজের প্রশ্নের উত্তরের জন্য। পরে এক সময় তোমাকে বলবো, এখন ক্লাসে চলো। সাজ্জাদ কাউকে আর কোনো কথা বলতে না দিয়ে দুজনে যার যার ক্লাসে পাঠিয়ে দিয়ে নিজের ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে সামিয়াকে বাসায় দিয়ে সাজ্জাদ অফিসে চলে গেল। সন্ধ্যায় অফিস শেষ করে সাজ্জাদ যখন বাসায় প্রবেশ করলো, তখন সামিয়া সাজ্জাদকে দেখতে পেয়ে দৌড়ে এসে দাঁড়ালো। সামিয়ার দিকে চোখ মেলে তাকাতেই সামিয়া নিজের হাত দিয়ে সাজ্জাদকে ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বলল, তোকে কত বিশ্বাস করেছিলাম, আর তুই কি না আমার সাথে এমন করলি? তোর যদি এত টাকা লোভ ছিল তাহলে আমাকে বলতি, আমি টাকা দিয়ে দিতাম, কিন্তু তুই সেটা না করে এত জঘন্য কাজ করলি কেন? সামিয়ার মুখে তুই ডাক শুনে অনেকটা অবাক হলো সাজ্জাদ। কেন রেগে আছে সেটাও তার অজানা। তোমার কি হয়েছে, এভাবে রেগে আছো কেন? এই দেখ, একদম নাটক করবি না, তুই সব জানিস তারপরে এমন ভাব নিচ্ছিস যে কিছুই জানিস না। আমি সত্যি বলছি। তুমি কি বলছো? আমি সে বিষয়ে কিছুই জানি না। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই কথা বলে সামিয়া একটা অডিও কল রেকর্ডার চালু করে দিল। কল রেকর্ডার শুনে সাজ্জাদ অনেকটা অবাক হয়ে গেল, কারণ কল রেকর্ড সাজ্জাদের মতো একটা কণ্ঠ বলছিল। হ্যালো মারুফ, সামিয়াকে হাসপাতালে রেখে এসেছি, তুই গিয়ে ওকে তুলে নিয়ে আসবি আর মেরে ফেলবি। জি বস, আপনি চিন্তা করবেন, আমি কাজটা করছি। আর শোনো, আমি যে এই কাজটা করিয়েছি এটা যেন কেউ জানতে না পারে। জি, আপনি কোনো চিন্তা করবেন না। অডিওটার সময় শেষ হয়ে যার কারণে এর থেকে বেশি কথা রেকর্ড হয়নি। সাজ্জাদ কি বলবে বুঝে পাচ্ছে না। তার কাছে মারুফের নাম্বারটাই নেই, অথচ সে সামিয়াকে মেরে ফেলতে বলেছে। এই বিষয়ে ভাবতে ভাবতে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। কি হলো, কথা বলছিস না কেন? এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি কেন তোর সাথে এমন ব্যবহার করছি। সামিয়ার কথা শুনে ভাবনায় ছেদ পড়ল। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, সামিয়া, তুমি ভুল ভাবছো। মারুফের সাথে যে কথা বলেছে সেটা আমি নেই, আর আমার কাছে তো মারুফের নাম্বারটাই নেই। এবং তোমরা আমাকে সাহায্য করেছো, আমি তোমাদের ক্ষতি কেন চাইবো? ক্ষতি কেন চাইবি সেটা তো তুই জানিস, আমাকে বলছিস কেন? তুই এক্ষুনি আমাদের বাসা থেকে বের হয়ে যা। আজকের পর থেকে এই বাসায় কোনো জায়গা হবে না। সামিয়া, তুমি বিশ্বাস করো, আমি সব কিছুই করিনি। তোমাকে ভুল বোঝানো হয়েছে। কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা আমাকে বলতে আসবেন না। এই বাসায় তোমার জায়গা হবে না, মানে হবে না। সামিয়া প্লিজ, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, আমি সব কিছুই করিনি। তোমার কাছে যে প্রমাণ আছে তার সব মিথ্যে। সামিয়া সাজ্জাদকে কিছু না বলে বডিগার্ডদের ডেকে বলল, এই ছেলেটাকে বাসার বাইরে ফেলে দিয়ে আসুন, আর ওকে কোনোদিনই এই বাসায় ঢুকতে দিবেন না। সামিয়ার কথা মতো বডিগার্ডগুলো সাজ্জাদকে বাসার গেটের বাইরে ফেলে দিল। সাজ্জাদ সামিয়াকে অনেকবার বলছে সে কোনো দোষ করেনি, সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু সামিয়া তার কোনো কথা শুনল না। বডিগার্ডগুলো সাজ্জাদকে বাইরে ফেলে দিয়ে গেট লাগিয়ে দিয়েছে। গেটের বাইরে দিয়ে সাজ্জাদ অনেকবার সামিয়াকে ডেকেছে, কিন্তু সামিয়া শুনেনি। শহীদুল ইসলাম এবং নূরজাহান বেগম কাউকেই বাসায় দেখতে পেল না, বোধহয় বাইরে কোথাও গেছে। গেটের পাশে একটা বেঞ্চ আছে, সাজ্জাদ গিয়ে সেখানে বসে পড়ল। হাত দিয়ে মাথার চুলগুলো নাড়ছে এবং মনে মনে ভাবছে, এই কাজটা কে করতে পারে? আমার তো কোনো শত্রু নেই। একজন ছিল, সে হলো মারুফ, কিন্তু জেলে আছে। তার এই কাজ করাটা অনেকটা কষ্ট হয়ে যাবে। আবার এটাও হতে পারে ওর কোনো লোককে দিয়ে কাজটা করিয়েছে। এসব বিষয়ে খোঁজ নিতে হবে এবং যেভাবে হোক প্রমাণ করতে হবে আমি কিছু করিনি। এইসব ভাবতে ভাবতে পকেট থেকে ফোনটা বের করলো। মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 7টা বাজে। এই সময় আসামিদের সাথে দেখা করতে দিবে কিনা কে জানে। তবু একবার ম্যানেজারকে কল দিয়ে দেখি কি বলে। ফোনে কল লিস্ট থেকে ম্যানেজারের নাম্বার বের করে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। তখন সাজ্জাদ বলল, হ্যালো ম্যানেজার সাহেব, আপনার হাতে কি সময় আছে? হ্যাঁ আছে, কি করবেন? আপনাকে সাথে নিয়ে থানায় যাব মারুফের সাথে দেখা করতে। রাত করে থানায় যাবেন কেন? আর এই সময় তো আসামিদের সাথে দেখা করতে দিবে না। কেন যাব সেটা আপনি আসার পর বলবো। আপনি চলে আসুন তো। আচ্ছা, আপনি কোথায়? আমি সামিয়ার বাসার সামনে বসে আছি, আপনি আসুন। আচ্ছা, আসছি।
সাজ্জাদ আর কিছু না বলে কলটা কেটে দিল। ম্যানেজারের রাস্তায় অনেকক্ষণ সময় লাগবে। ততক্ষণে যদি সামিয়ার কাছে জানতে পারে যে সে কিভাবে এটা পেল তাহলে বুঝতে সুবিধা হতো। বডিগার্ডরা বাসার ভেতর যেতে দিবে না। সাজ্জাদ অন্য কোনো উপায় না পেয়ে সামিয়ার নাম্বারে কল দিল, কিন্তু সামিয়া কল রিসিভ করলো না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করে রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যা কি? এত বারবার কল দিচ্ছ কেন? তোমাকে বলেছি না আমার সাথে কথা বলার চেষ্টা করবে না, তবুও বারবার কল দিচ্ছ কেন? আমি শুধু তোমার কাছে জানতে চাই এই ভয়েস মেসেজটা কোথায় পেলে। তুমি যেটা শুনে আমাকে দোষী বানাচ্ছ, আমি সেসব কিছুই করিনি। ভয়েস মেসেজটা আমি কোথায় পেয়েছি সেটা আমি বলবো না, এবং তুমি যে কেমন সেটা কল রেকর্ড শুনে বুঝে গেছি। তোমার ভাগ্য ভালো যে পুলিশকে খবর দেয়নি। এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। সামিয়া তো বলল না কল রেকর্ড বা ভয়েস মেসেজ কিভাবে পেয়েছে, উল্টে আরও গালাগালি করে হুমকি দিয়ে কল রেখে দিল। সাজ্জাদ বুঝতে পারছে সামিয়ার সাথে কথা বলে কোনো লাভ হবে না। সে ভয়েস মেসেজ শুনে তাকে খারাপ ভাবা শুরু করে দিয়েছে। ম্যানেজার গাড়ি নিয়ে এসে সামিয়াদের বাসার গেটের সামনে থামলো। গেটের পাশের বেঞ্চে সাজ্জাদকে বসে থাকতে দেখে গাড়ি থেকে নেমে সাজ্জাদকে সামনে নিয়ে গিয়ে বলল, কি হয়েছে, আপনি এখানে বসে আছেন কেন? চলুন, রাস্তায় যেতে বলছি। এইটা বলে সাজ্জাদ বেঞ্চ থেকে উঠে গিয়ে গাড়িতে বসে পড়ল। সাজ্জাদের সাথে ম্যানেজারও গাড়িতে উঠে গাড়ি চালু করে থানার দিকে যাওয়া শুরু করলো। বর্তমানে কি কারো ভয়েস এডিট করে বসিয়ে দেওয়া যায়? গাড়ি চলাকালীন সাজ্জাদের এমন কথা শুনে ম্যানেজার কিছুটা অবাক হলো। সাজ্জাদের দিকে অবাক চাহনিতে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? আগে বলুন এডিট করা যায় কিনা। বর্তমান যুগ অনেক অ্যাডভান্স। কেন, ভয়েস নিয়ে সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, কেউ একজন সামিয়াকে একটা ভয়েস মেসেজ দিয়েছে, যেটা স্পষ্ট বলা হচ্ছে আমি নাকি মারুফকে বলছি সামিয়াকে মেরে ফেলতে। সামিয়া ভয়েসটা শুনে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আপনাকে বের করে দিল মানে স্যার বাসায় ছিল না? আঙ্কেল আন্টি কাউকে বাসায় দেখতে পেলাম না, বোধহয় বাইরে গেছে। ও, এখন আপনি মারুফকে সন্দেহ করছেন, তাই ওর কাছে যাচ্ছেন? হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে এসব মারুফ ওর লোকদের দিয়ে করিয়েছে, নাহলে সে জেলখানার ভেতর থেকে এসব কিভাবে করবে। সেটা দেখা করলে জানতে পাওয়া যাবে। আপনি চিন্তা করবেন না, আমি যেভাবে সম্ভব মারুফের সাথে দেখা করানোর ব্যবস্থা করছি। সাজ্জাদ আর কিছু বলল না। ম্যানেজার সাহেব থানার সামনে এসে গাড়ি থামালেন। ঘড়িতে রাত 8টা বাজে। সব পুলিশকর্মী চলে গিয়েছে, মাত্র কয়েকজন উপস্থিত আছে থানাতে। ম্যানেজার সাহেব সাজ্জাদকে নিয়ে থানার ভিতর প্রবেশ করলেন। একজন কনস্টেবল ছিল, ম্যানেজারকে দেখা মাত্র সালাম দিল। সেই কনস্টেবলের সাহায্যে আলাদা একটা রুমে মারুফের সাথে দেখা করার সুযোগ করে দিল। প্রথমে মারুফকে রুমের ভেতরে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে দিল। তারপর সাজ্জাদ এবং ম্যানেজারকে রুমের ভেতর প্রবেশ করতে দিল। সাজ্জাদ গিয়ে মারুফের সামনে দাঁড়াতে মারুফ ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, আমি তোকে বলেছিলাম না তোকে সামিয়ার বাসা থেকে বের করে দিবে, তোকে এমন খারাপ করবো সামিয়ার চোখে যে সাবিদের থেকেও খারাপ দেখবে তোকে। মারুফের কথা শুনে সাজ্জাদের অনেক রাগ হলো। নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। মারুফের কলার ধরে থাপ্পড় এবং ঘুষি মারা শুরু করে দিল। সাজ্জাদের এমন রাগ কেউ আগে দেখেনি। মারুফের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। অবস্থা খারাপ দেখে ম্যানেজার সাজ্জাদকে বাধা দিয়ে বললেন, প্লিজ আপনি এসব বন্ধ করুন। জেলের ভেতর আসামিকে এভাবে মারধর করলে সমস্যা হয়ে যাবে। সাজ্জাদ ম্যানেজারের কোনো কথাই শুনল না, নিজের মতো করে মারুফকে মেরে যাচ্ছে। হঠাৎ করে একজন কনস্টেবল রুমের ভিতর প্রবেশ করে সাজ্জাদের এরকম ব্যবহার দেখে সাজ্জাদকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার সময় সাজ্জাদ চিৎকার করে মারুফকে বলেছিল, এরপর থেকে এসব কাজ করলে তোকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেবো। রাত 10টা। থানার পাশে চায়ের দোকানে বসে আছে ম্যানেজার এবং সাজ্জাদ। মাথা এখনো গরম হয়ে আছে সাজ্জাদের। নিজের রাগকে কোনোভাবে ঠান্ডা করতে পারছে না সে। কোথায় যাবে, কিভাবে চলবে তার কিছুই বুঝতে পারছে না। আপনার মাথা ঠান্ডা করুন, চলুন আজকে রাতটা আপনি আমার বাসায় থাকবেন। না, আজকে সারা রাত বাইরে কাটাবো। কালকে নতুন কোনো বাসার খোঁজ করতে হবে। সামিয়াদের বাসায় আর যাওয়া যাবে না। কেন যাবেন না? কারণ তারা মানুষকে উপকার করতে পারে, কিন্তু বিশ্বাস করতে পারে না। সবাইকে বলে ভুল হবে, শুধু সামিয়া ম্যাম ওরকম, যার তার কথা খুব সহজে বিশ্বাস করে। ম্যানেজার সাহেবের কথা শেষ হওয়ার আগেই সাজ্জাদের ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পেল শহীদুল ইসলাম কল দিয়েছে। প্রথমে কলটা রিসিভ করতে চাইল না, কিন্তু পরে কল রিসিভ করলো। হ্যালো সাজ্জাদ, কোথায় তুমি? থানার সামনে বসে আছি। তোমার সাথে কেউ আছে? হ্যাঁ, ম্যানেজার সাহেব আছে। ফোনটা ওনাকে দাও তো। সাজ্জাদ ফোনটা ম্যানেজারের দিকে এগিয়ে দিয়ে বলল,
আঙ্কেল আপনার সাথে কথা বলবে। ম্যানেজার সাজ্জাদের হাত থেকে ফোনটা নিয়ে একটু দূরে চলে গেলেন। কথা বলা শেষ করে সে সাজ্জাদের ফোনটা হাতে দিয়ে বললেন, আমার সাথে চলুন, স্যার আপনাকে যেতে বলেছে। কোথায় যেতে বলেছে? সেটা সেখানে গেলেই দেখতে পারবেন। ঠিক আছে চলুন। সাজ্জাদ ম্যানেজারকে নিয়ে গাড়িতে উঠল। সাজ্জাদ জানে না ম্যানেজার কোথায় নিয়ে যাবে। ম্যানেজার গাড়ি চালাচ্ছে, সাজ্জাদ ওনার পাশে বসে আছে। রাস্তা থেকে বুঝতে পারলো ম্যানেজার সাহেব সামিয়াদের বাসের দিকে যাচ্ছে। এটা দেখে সাজ্জাদ ম্যানেজারকে প্রশ্ন করলো, আপনি কি সামিয়াদের বাসে যাচ্ছেন? হ্যাঁ, শহীদুল স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে। আমি জানি না, আপনাকে স্যারের কাছে দিয়ে আমি বাসায় চলে যাব। সাজ্জাদ আর কিছু বলল না। ম্যানেজার তার মতো করে গাড়ি চালাচ্ছে। থানা থেকে শহীদুল ইসলামের বাসায় যেতে সময় লাগে প্রায় 25 মিনিটের মতো। তার থেকে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে কতক্ষণ লাগবে সেটা বলা যাবে না। রাত 10টার বেশি বেঁচে থাকার কারণে রাস্তার কোথাও জ্যাম হয়নি। খুব তাড়াতাড়ি শহীদুল ইসলামের বাসার কাছাকাছি চলে এসেছে। শহীদুল ইসলাম বাসার গেটের সামনে ম্যানেজারের জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর ম্যানেজারের গাড়ি থামতে দেখে তিনি গাড়ির কাছে গেলেন। শহীদুল ইসলামকে দেখে সাজ্জাদ গাড়ি থেকে বের হলো। তখন শহীদুল ইসলাম সাজ্জাদের কাছে গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, সামিয়া তোমাকে চলে যেতে বললে তোমার চলে যেতে হবে নাকি? সামিয়া সতটা না জানলে কি হবে? আমরা তো জানি তুমি কি করেছো। এখন বাসার ভিতরে প্রবেশ করো। অনেকক্ষণ ধরে বাইরে ছিলে। আমি বাসা থেকে বের হতে চাইনি, আপনার মেয়ে বডিগার্ড দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি সব শুনেছি। আমার মেয়ে হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার মেয়ে ওরকম কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। হুম। চলো বাসার ভিতরে প্রবেশ করো। আর চেষ্টা করবে সামিয়ার কাছ থেকে দূরে থাকার। কয়েকদিন সামিয়ার সামনে না গেলে নিজে নিজে ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো আমাকে অপরাধী ভাববে। কালকে সামিয়াকে সব কিছু বুঝিয়ে বলবো, তাতেই হবে। দুজনের কথা বলার মাঝখানে ম্যানেজার চলে গিয়েছে। তাই শহীদুল ইসলাম সাজ্জাদকে নিয়ে বাসার ভিতর প্রবেশ করলো। সাজ্জাদ মনে মনে ঠিক করে রাখলো কয়েকদিন পর এক্সাম শেষ, সে অন্য কোথাও চলে যাবে, এই বাসায় থাকবে না। সামিয়া ঘুমিয়ে পড়েছে, তাই সাজ্জাদ আরামে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। তারপর ঘুমিয়ে পড়লো। সকালে সামিয়া ঘুম থেকে ওঠার আগে সাজ্জাদ রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এখনো সকালে নাস্তাই করা হয়নি, তাই অফিসের ক্যান্টিন থেকে নাস্তা করে নিয়ে অফিসে এসে নিজের কাজ শুরু করে দিল। আজকে ভার্সিটি যাওয়ার কোনো প্রকার ইচ্ছে না থাকায় সাজ্জাদ ভার্সিটি যায়নি, সরাসরি অফিসে চলে এসেছে। অফিসের কাজ করতে করতে সারাদিন চলে গেল। সন্ধ্যা অফিস ছুটি হওয়ার পর বাসায় না গিয়ে শহরের শেষ প্রান্তে থাকা নদীর পাড়ে গেল। নদীটা অফিস থেকে বেশি দূরে না, তাই যেতে সময় লাগেনি। সন্ধ্যার পর এই নদীর পাড়ে কেউ থাকে না, এখানে কেউ নেই। পুরো জায়গায় সাজ্জাদ বসে আছে। দূরে 1-2 জন দেখা যাচ্ছে। এই পর্যন্ত নদীর পাড়ে রাত 9টা পর্যন্ত বসে থাকার পর বাসার দিকে যাওয়া শুরু করলো। বাসায় যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিল। নদীর পাড়ে থেকে বাসায় যাওয়ার পথে থানা পড়ে। সাজ্জাদ যখন রিক্সা দিয়ে থানার সামনে দিয়ে যাচ্ছিল, এমন সময় থানার গেটের দিকে তাকিয়ে অনেকটা অবাক হলো। কারণ গেট দিয়ে মীরার আম্মু বের হচ্ছে। হাতে একটা কাগজের মতো ছিল। ল্যাম্পের আলোয় তেমন ভালো করে দেখা যাচ্ছে না। হঠাৎ করে মীরার চোখটা সাজ্জাদের উপর এসে পড়ে। সাজ্জাদ ওদের দিকে তাকিয়েছিল, এটা দেখে মীরা সাজ্জাদকে ডাকতে থাকে, কিন্তু সাজ্জাদ ওদের কথায় কোনো কর্ণপাত না করে নিজের মতো যেতে লাগলো। অন্যদিকে মীরা সাজ্জাদের নাম ধরে ডাকছে। এটা দেখে মীরার আব্বু বললেন, তুই সাজ্জাদকে ডাকছিস কেন? সাজ্জাদ এখানে আছে নাকি? সাজ্জাদ ভাইয়াকে আমি রিকশায় করে যেতে দেখলাম, তাই ডেকেছি। তো ওর মতো ধর্ষককে তোর ডাকতে হবে কেন? মীরা ধর্ষক কথাটা শুনে কিছু বলল না, মাথা নিচু করে কয়েক ফোঁটা চোখের জল ফেলল। আর মনে মনে সাজ্জাদের বলা একটা কথা ভাবতে লাগলো। সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার আগে বলেছিল আল্লাহ এর বিচার করবে, আজ সেটাই করেছে। আকাশে বিবাহিত ছেলে, সেটা মীরা জানতো না। যখন জানতে পেরেছে, সাথে সাথে নিজের বাবা মাকে নিয়ে থানায় মামলা করতে এসেছে। মীরার বাবা মা নিজের মেয়েকে খুব খারাপ নজরে দেখছে, কারণ তাদের মেয়ে আকাশের সাথে যে কাজ করেছে তাতে তারা সমাজে মুখ দেখাতে পারবে কিনা কে জানে। মীরা চোখের কোণে জল দেখতে পেয়ে মীরার আব্বু বলে উঠল, এখন কান্না করছিস কেন? নিজের মূল্যবান সম্পদ শেষ করে দিয়ে কান্না করলে সেটা কি ফিরে আসবে, নাকি আকাশ তোর কাছে ফিরে আসবে? মীরা নিজের চোখের কোণে আরও কিছুটা জল চলে এলো নিজের বাবার মুখের কথাটা শুনে। চোখের জলগুলো
নিজের ওনা দিয়ে মুছতে মুছতে নিজের বাবাকে কিছুটা কান্না জড়িত কণ্ঠে বলল, প্লিজ তুমি এইসব কথা বলো না। আমি যে কি ভুল করেছি সেটা আজকে বুঝতে পারছি। আমার জঘন্য কাজ করাটা ঠিক হয়নি। এইসব এখন বলে কি হবে? যা হবার সেটা হয়ে গেছে। এখন বাসায় চল। তোর বাসা থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ। সারাদিন রুমের ভেতর পড়ে থাকবি। রুমের ভেতর থাকতে থাকতে যদি মারাও চাস তাহলেও আমার কোনো সমস্যা হবে না। মীরার বাবা কথা শুনে পাশে থাকা মীরার আম্মুকে বলে উঠল, তুমি এসব কি বলছো? মীরা আমাদের একমাত্র সন্তান, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? মীরার বাবা কিছুটা রেগে গেলেন। কেউ মীরার পক্ষে কথা বলুক এটা তিনি চান না। মীরাকেও তার একদম ভালো লাগছে না, যেন তার দু চোখের বিষ। অথচ যখন মীরার জন্ম হয়েছিল তখন মীরার বাবা অনেক খুশি হয়েছিলেন। কে জানতো বড় হয়ে তার মেয়ে এমন হয়ে যাবে। তিনি মীরার দোষ দিচ্ছেন না, সব দোষ নিজের করে নিচ্ছেন, কারণ সে তার মেয়েকে ঠিকঠাক শিক্ষা দিতে পারেননি। সারা জীবন মুক্ত পাখির মতো আকাশে উঠতে দিয়েছে, যার ফলে আজ এমন হয়েছে বলে সে মনে করছে। কী নিয়ে থাকবো সেটা পরে দেখা যাবে। তার আগে তোমার মেয়ে একটা ব্যবস্থা করতে হবে, না হলে সে অন্য কিছু করে ফেলবে। সেটা বলার মতো নয়। কি করবে তুমি? সারাদিন রুমের ভেতর বন্দি করে রাখবো, এটা ছাড়া আর কোনো উপায় নেই। মীরার আম্মু আর কোনো কথা না বলে নিচে চোখ দিয়ে জল ফেলতে লাগলেন। সব কিছুই মীরার আব্বু খেয়াল করেছে। তারা কেউ জানে না যে সাজ্জাদ মীরার কিছুই করেনি, বরং মীরা ইচ্ছে করে সাজ্জাদকে ফাঁসিয়েছে। মীরার বাবা একটা সিএনজি দাঁড় করালেন। তারপর মীরা এবং ওর আম্মুকে সিএনজিতে উঠতে বললেন। মীরা কোনো প্রকার কথা বলছে না, ওর বাবা যা বলছে মীরা সেটাই করছে। থানার সামনে মীরাকে দেখতে পেয়ে সাজ্জাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, মীরা ওর বাবা মাকে নিয়ে কেন এসেছিল? কি এমন দরকার ছিল যে রাত করে থানায় আসতে হবে? আর মীরার হাতে কিসের কাগজ ছিল জানি না, আবার কোন সমস্যায় পড়েছে। রিক্সা কোথায় থামাবো? রিক্সাওয়ালার কথা শুনে সাজ্জাদের ভাবনায় ছেদ পড়ল। মীরার ব্যাপারে ভাবতে ভাবতে কখন অন্য একটা জগতে চলে গিয়েছিল সেটা সে নিজেও জানে না। সামনে সামিয়াদের বাসা দেখা যাচ্ছিল। সেই বাসাটা দেখিয়ে বলল, ওই যে বিল্ডিংটা দেখছেন, সেখানে কি রিক্সা থামিয়ে দিন, তাই হবে। রিক্সা চালক রিক্সা নিয়ে এসে সামিয়ার বাসার সামনে থামলো। সাজ্জাদ রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বাসার ভিতর প্রবেশ করলো। কলিং বেল বাজাতে একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। এত রাতে সাজ্জাদকে বাসার দরজার কাছে দেখে কাজের লোকটা বলল, কি ব্যাপার, এত দেরি হলো কেন? এখন প্রায় 10টা বাজে। এতক্ষণ কই ছিলেন? সাজ্জাদ তাড়াহুড়ো করে বাসার ভিতর প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে বলল, আপনাকে উত্তর দেওয়ার মতো সময় আমার হাতে নেই, তাড়াতাড়ি করে রুমে যেতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। সাজ্জাদ নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে হাফ ছেড়ে বসলো। এত তাড়াহুড়ো করার কারণটা হলো সে চায় না নিজেকে সামিয়ার চোখের সামনে নিয়ে যেতে। নিজেকে যতটা আড়াল করা সম্ভব সে ততটা আড়াল হয়ে থাকবে। অন্যদিকে কাজের লোকটা সাজ্জাদের এরকম ব্যবহার দেখে কিছুটা অবাক হয়ে গেল। সাজ্জাদ এরকম ব্যবহার আগে কখনো করেনি, আজকে কি এমন হলো যে সে এমন করলো? ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে সাজ্জাদ। পায়ের জুতা জোড়া পরে আছে রুমের এক কোণে। গায়ে থাকা টি শার্টটাও খাটের কোণে ঝুলে আছে। প্রচণ্ড ক্লান্ত মাখা শরীর নিয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অন্য কেউ হলে এতক্ষণে ঘুমের দেশে হারিয়ে যেত, কিন্তু তার সময় সেটা হচ্ছে না। ক্লান্তি যখন বাড়ছে, চোখ থেকে ঘুম যেন ততটা কমে যাচ্ছে। মাথার উপরে ফুল স্পিডে ফ্যান ঘুরছে, কিন্তু তার বাতাস গায়ে লাগছে না। শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে ব্যালকনিতে গেল। প্রকৃতির বাতাস বইছে, অনেকটা ঠান্ডা। গায়ে লাগার কারণে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। হঠাৎ করে খাটের উপর পড়ে থাকা ফোনের রিংটোন বাজতে লাগলো। জানান দিচ্ছে কল এসেছে। মুহূর্তের আনন্দটাকে শেষ করে দিল ফোনটা। একরাশ বিরক্তি নিয়ে রুমে প্রবেশ করলো, মোবাইলটা হাতে নিল। স্ক্রিনের উপর ম্যানেজার লেখা ভেসে উঠছে। বুঝতে বাকি থাকলো না ম্যানেজার সাহেব কল করেছেন। কলটা রিসিভ করে সালাম দিল। ম্যানেজার সাহেব সালামের উত্তর নিয়ে বলল, হ্যাঁ ভাই, কোথায় আছেন? এই তো বাসায় আছি। কেন? ও, আজকে মারুফকে করে নিয়ে যাওয়া হয়েছিল। মারুফ সহ ওর সাথে যারা এই কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের সকলকে ফাঁসির আদেশ দিয়েছে। পরশু ওদের ফাঁসি হবে। পরশু দিয়েছে? কেন আজকে কিংবা কালকে দিতে পারলো না? বললেই তো আর হবে না। কালকে সারাদিন মারুফকে রিমান্ডে রাখবে।
আর ওর কাছে অনেক গোপন খবর আছে, সেগুলো বের করবে, তারপর ফাঁসি দেবে। ও আচ্ছা, ঠিক আছে, বাকি কথা কালকে অফিসে হবে। ম্যানেজার আচ্ছা বলে কলটা কেটে দিলেন। শরীর থেকে ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে, এখন একটু ভালো লাগছে। মোবাইলটা খাটের পাশে ছোট টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা ভালো লাগায় একটু একটু করে ঘুম আসছে। এভাবে কখন ঘুমিয়ে পড়ল তার কোনো কিছুই সাজ্জাদ টের পায়নি। রাত 12টার দিকে সিএনজি এসে মীরাদের বাসার সামনে থামলো। থানা থেকে মীরাদের বাসায় আসতে অনেক সময় লাগে, কারণ তাদের বাসার আশেপাশে তেমন ভালো থানা নেই। যেগুলো আছে সেগুলো ভালোভাবে কোনো কাজ করে না। সিএনজি থেকে মীরার বাবা নামলেন, তার মীরার এবং মীরার আম্মুকে নেমে বাসার ভিতর যেতে বললেন। তার বাসার ভিতর চলে যাওয়ার পর মীরার বাবা ভাড়া বুঝিয়ে দিয়ে তিনিও বাসায় প্রবেশ করলেন। ড্রয়িং রুমে বসে কিছুটা ক্লান্তির সাথে রাগী গলায় মীরাকে ডাকতে লাগলেন মীরার বাবা। মীরা, এই মীরা, কোথায় তুই? তাড়াতাড়ি আমার সামনে আয়। সিএনজি থেকে নেমে বাসার ভিতর প্রবেশ করে সে নিজের রুমের ভেতর চলে গেছে। ভয়ে রুম থেকে বের হতে চাইছে না, তবুও নিজের মনের ভেতর কিছুটা সাহস নিয়ে নিজের বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ বলো, কি 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 বলবে? মীরার বাবা হাত দিয়ে একটা রুম দেখিয়ে দিলেন। মীরা রুমের দিকে তাকিয়ে দেখল স্টোর রুম, যেখানে বাসার অপ্রয়োজনীয় জিনিস রাখা আছে। মীরাকে রুমটার ভেতরে যেতে বললেন। মীরা রুমটার ভেতরে প্রবেশ করলো। মীরার বাবা বাইরে থেকে রুমের দরজা লাগিয়ে তালা দিয়ে বলল, আজকের রাতটা তুই স্টোর রুমে কাটাবি, কালকে সকালে তোকে নিজের রুমে পাঠিয়ে দেওয়া হবে। এটা বলে মীরার বাবা তালার চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে ঘুমানোর জন্য চলে গেলেন। মীরা স্টোর রুমের ভেতর থেকে অনেক অনুরোধ করছে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু কেউ অনুরোধ শুনতে পারলে কিছু করতেও পারছে না। নিজের মেয়ের এত কষ্ট দেখেও মীরার আম্মু কিছু করতে পারছে না, কারণ সে ওনার স্বামীর উপর একটা কথাও বলতে পারে না। মীরার বাবা আড়ালে গিয়ে মীরার জন্য নিজের চোখের জল ফেলছেন। সকালের নাস্তার টেবিলে সামিয়া বসে নাস্তা করছে। আজ 3 দিন ধরে সাজ্জাদকে দেখতে পাচ্ছে না। কখন বাসায় আসে, কখন যায় কেউ জানতে পারে না। এমনকি ওর জন্য রেখে দেওয়া খাবারগুলো খায় না। আচ্ছা আম্মু, সাজ্জাদের কি কোনো খোঁজ আছে? কয়েকদিন ধরে দেখছি না তো। নূরজাহান বেগম টেবিলে বসে সামিয়ার সাথে নাস্তা করছিলেন। নিজের মেয়ের মুখে সাজ্জাদের কথা শুনে কিছুটা অবাক হয়ে বললেন, তুই ওর বিষয়ে জেনে কি করবি? তুই নিজেই তো ওকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ, কিন্তু আজকে হঠাৎ করে ওর কথা মনে হলো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম আর কি। ওর কথা চিন্তা করা বাদ দে, নিজের কথা চিন্তা কর। যে তোর ক্ষতি করতে চেয়েছে তার কথা চিন্তা করেছিস কেন? ক্ষতি বলছো কেন? আমাকে মেরে ফেলতে চেয়েছিল। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই কি করে জেনেছিস যে সাজ্জাদ তোকে মেরে ফেলতে চেয়েছিল? কখনো আসল সত্য না জেনে এইসব কথা বলবি না। আমি সব সত্য জেনেই কথা বলছি। তুই কিছুই জানিস না, যা জানার সব আমরা জানি। কে তোর ক্ষতি করতে চেয়েছিল সব কিছু আমরা জানি, তাই তোর মাথা ঘামানো লাগবে না। আর সাজ্জাদকে দোষী করছিস, এটা ঠিক করিসনি। হ্যাঁ, তোমরা এখন সাজ্জাদের পক্ষ নিয়ে কথা বলো। সাজ্জাদই তোমাদের আসল সন্তান, আমি তো পথ থেকে তুলে নিয়ে এসেছো। এটা বলে সামিয়া খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। সামিয়া আজকাল ভার্সিটি যাচ্ছে না, ঠিক করেছে আর পড়াশোনা করবে না। যেটুকু করেছে তাতেই নাকি তার হয়ে যাবে। বিছানায় শুয়ে শুয়ে সাজ্জাদের কথা চিন্তা করছে সামিয়া। আজকে তার সাজ্জাদের কথা খুব মনে পড়ছে, সেটা কিসের জন্য তাও জানে না। সাজ্জাদের চিন্তা মাথা থেকে সরানো তার জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সামিয়ার ঘুম থেকে ওঠার আগে সাজ্জাদ বাসা থেকে চলে যায়। রাতে সামিয়া যখন ঘুমিয়ে যায় তখনই সে বাসায় ফিরে আসে। এভাবে কেটে যায় কয়েক সপ্তাহ। শহীদুল ইসলাম ছাড়া আর কেউ সাজ্জাদের দেখা পায় না। সে কখন বাসায় আসে, কখন যায় কেউ টের পায় না। এমনকি তার জন্য রেখে দেওয়া খাবারটাও সে খায় না। একদিন রাতে সামিয়া নিজের ফোনে কাজ করছিল, এমন সময় ওর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। প্রথম কয়েকবার কলটা রিসিভ না করলেও তৃতীয়বার কলটা রিসিভ করে কানে ধরে তখন ফোনের ওপাশ থেকে একজন বলে, আপনি কি বিজনেসম্যান শহীদুল ইসলামের মেয়ে সামিয়া? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না। আমি আপনাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। হ্যাঁ বলুন, কি বলবেন? আমি তো বাকি কথাগুলো বলার আগে কলটা কেটে গেল। সামিয়া জরুরি কথাটা শোনার জন্য নিজে
কল ব্যাক করলো কিন্তু নাম্বার বন্ধ বলছে। একবার বন্ধ বলার কারণে আর কল দিল না। মোবাইলটা বালিশের পাশে রেখে বালিশে মাথা দিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল। রাত 11টার দিকে সাজ্জাদ বাসায় প্রবেশ করলো। শহীদুল ইসলামের কাছ থেকে বাসার দরজার দ্বিতীয় চাবিটা নিয়েছে যেন রাতে আনামে বাসায় ঢুকতে পারে। নিজের রুমের বিছানায় শুয়ে আছে। কালকের মতো আজকেও শরীরটা অনেক ক্লান্ত। এভাবে কতদিন সামিয়ার থেকে নিজেকে লুকিয়ে রাখবে সেটা তার অজানা। সামিয়ার কথা ভাবতে ভাবতে ঠিক করলো এই বাসাতেই থাকবে না, কালকেই বাসার খোঁজ শুরু করে দিবে। তার পক্ষে সামিয়ার কাছে থেকে নিজেকে লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কালকে অফিসে গিয়ে শহীদুল ইসলামের সাথে কথা বলবে, তাকে সব কিছু বুঝিয়ে বলবে যে এভাবে তার বাসাতে থাকা যাচ্ছে না, বাসা ভাড়া থাকবে সে। ঘড়িতে রাত 1:37। নিজের বিষয়ে ভাবতে ভাবতে কখন এত সময় হয়ে গেছে এটা বুঝতেই পারিনি। কালকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে, তাই বেশি দেরি না করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে বাসার কারো ঘুম থেকে ওঠার আগেই সাজ্জাদ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। প্রায় 3 থেকে 4 সপ্তাহের মতো হয়ে গেছে সাজ্জাদকে শহীদুল ইসলাম ছাড়া আর কেউ দেখেনি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছে সাজ্জাদ। বাসা থেকে অফিস একটু দূরে, সময় কাটানোর জন্য হেঁটে যাচ্ছে। অফিস পৌঁছানোর পর ক্যান্টিন থেকে নাস্তা করে নিয়ে শহীদুল ইসলামের জন্য অপেক্ষা করতে লাগলো। সকাল 10টার দিকে শহীদুল ইসলাম অফিসে প্রবেশ করে নিজের কেবিনে গেলেন। সাজ্জাদ তখন নিজের ডেস্কে বসে কাজ করছিল। শহীদুল ইসলামকে দেখে কাজ বন্ধ করে দিয়ে শহীদুল ইসলামের কেবিনের দরজার কাছে গিয়ে বলল, স্যার ভেতর আসবো? হ্যাঁ আসো। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি জরুরি কথা? আমি আপনার বাসাতে থাকতে পারবো না, আমার অনেক অসুবিধা হচ্ছে। আমার বাসা থাকবে না? তাহলে কোথায় থাকবে? বাসা ভাড়া নিব। তোমরা যা ইচ্ছা করো, তবে সেটা সামিয়ার বিয়ের পর। আগামী মাসে সামিয়ার বিয়ে, তারপর সামিয়া ওর শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আরামে থাকতে পারবে। সামিয়ার বিয়ের কথা শুনে সাজ্জাদ অনেকটা অবাক হলো। আঙ্কেল, সামিয়ার বিয়ে কার সাথে যেন ঠিক করেছেন? আমার মতেই একজন বিজনেস পার্টনারের ছেলের সাথে। তো বিয়ে কবে? আগামী মাসে। তো আপনার মেয়ের বিয়েতে আমি থেকে কি করব? কি করবে মানে? তুমি তো জানো আমার কোনো ছেলে নেই, তাই তুমি আমার ছেলে হয়ে বিয়ের সকল কাজ করবে। আমি যদি কোনো ঝামেলা করে ফেলি তাহলে? মন দিয়ে কাজ করলেই ওইসব কিছু হবে না। তবুও আঙ্কেল একটু ভেবে দেখুন। হ্যাঁ অনেক ভেবেছি, সব কিছু দায়িত্ব আমি তোমাকে দেব। ঠিক আছে আঙ্কেল, সব আপনার ইচ্ছে। এখন তাহলে আমি গেলাম। সাজ্জাদ কথাটা বলে কেবিন থেকে বের হয়ে এলো। নিজের ডেস্কে বসে সাজ্জাদ মনে মনে বলতে লাগলো, কি করতে গেলাম আর কি হয়ে গেল? ভেবেছিলাম নতুন বাসায় উঠবো, কিন্তু সেটা তো হলো না। উল্টে পুরো বিয়ের দায়িত্ব এসে পড়লো।